প্রচণ্ড গরমে ট্রপিক্যাল ক্রিম দিয়ে কিভাবে কাজ করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে থাকছে 2 পাউন্ড দোতলা ভ্যানিলা কেক রেসিপি এবং ডেকোরেশন শেয়ার করব। কিভাবে ক্রিম তৈরি করলে যে কোনো ফুল তৈরি করতে পারবেন, কালার মেশানোর পর নরম হয়ে গেলে কি করতে হবে সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। আমি সাধারণত কেক তৈরি থেকে প্রথম থেকে শেষ অবধি কিভাবে কাজ করি সব কিছুই শেয়ার করেছি এই ভিডিওতে। ডিটেলস আকারে শেয়ার করেছি, তাই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। যারা শিখতে চান তারা অবশ্যই পুরোটা দেখবেন। প্রথমে আমি কেক তৈরি করে নিব। এখানে 4টা ডিমের কেক তৈরি করব, তার জন্য ময়দা নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। এরপর বেকিং পাউডার দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ। তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন পরিমাণ। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে চালের আটাটা দিয়ে নিতে পারেন, অথবা কর্নফ্লাওয়ার চালের আটা কোনোটা না থাকলে স্কিপ করতে পারেন। তবে চেষ্টা করবেন ময়দার সাথে কর্নফ্লাওয়ার দিয়ে নিতে, এতে করে ময়দার গ্লুটেনটা ভেঙে যায় আর কেকটা অনেক বেশি সফট হয়। তো সব কিছু চেলে নেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো মতো মিশিয়ে নিয়ে একপাশে সরিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টা ডিম ভেঙে নিয়েছি। এখন এই ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আমি আলাদা করে নিব। ডিমের সাদা অংশটা বিটারের 1 স্পিডে দিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতো বিট করে নিব, একটু ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত। ডিমের সাদা অংশটা যখন একটু ফেনা ফেনা হয়ে আসবে তখন আমি এর ভেতরে চিনিটা অ্যাড করে দিব। 4টা ডিমের জন্য এখানে আমি টোটাল 2/3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করব। প্রথমে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে একটুখানি বিট করে নিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ড মতো বিট করে নেওয়া হয়ে গেলে আমি বাকি 1/3 কাপ চিনিটা এর ভেতরে দিয়ে দিব। এখন ডিম এবং চিনিটাকে বিট করতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর ডিমের সাদা অংশটা পারফেক্ট ফোমে পরিণত হচ্ছে। বিটার স্পিডটা প্রথম থেকে শেষ অবধি 1 এবং 2 রেখেই আমি বিট করে নিব। বিটার স্পিড বেশি বাড়াবো না। বিটার স্পিড বেশি বাড়ালে ফোমটা দ্রুত হয়ে যাবে আর চিনিটা গলতে চাবে না। সেজন্য বিটার স্পিডটা মিডিয়ামে রেখেই আমাদেরকে বিট করে নিতে হবে। তো প্রায় 6 মিনিটের মধ্যেই আমার এখানে ফোমটা রেডি হয়ে গিয়েছে। আমি তুলে দেখাচ্ছি ফোমের ঘনত্ব বা টেক্সচারটা কেমন হবে। তো এই যে দেখুন, ফোম দিয়ে একটা দাগ টেনে নিয়েছি, দাগটা স্পষ্ট এবং স্থায়ী বোঝা যাচ্ছে, তখন বুঝে নিতে হবে আমাদের এটা বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এর থেকে বেশি বিট করা যাবে না, তাহলে ওভার বিট হয়ে যাবে। এখন আমি এর ভেতরে কুসুম 4টা দিয়ে দিচ্ছি। এরপর ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। আর এখানে আমি ফুড গ্রেডের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করছি। আপনারা চাইলে রেডম্যান বা অথেন্টিকের ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারেন। ভ্যানিলা এসেন্স এবং কুসুমটা দিয়ে বিটারের স্পিড 1-এ রেখে 10 থেকে 15 সেকেন্ড অর্থাৎ এই 3টা খুব ভালো মতো মিশে যাওয়া পর্যন্ত বিট করে নিব। আমি কোনো তেল ব্যবহার করি না, আপনারা চাইলে তেল দিতে পারেন 2 টেবিল স্পুন পরিমাণ। স্পঞ্জ কেকে তেলটা টোটালি অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, বাধ্যতামূলক না। এখন শুকনো উপকরণগুলো 2 থেকে 3 ধাপে দিয়ে আমি একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি। আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই এই হ্যান্ড উইক্সটা আজকে ব্যবহার করলাম। আমি সাধারণত ইদানিং স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেই, তবে আপনারা যারা নতুন কেক তৈরিতে তারা অবশ্যই এরকম হ্যান্ড উইক্সগুলো ব্যবহার করতে পারেন মিশিয়ে নেওয়ার ক্ষেত্রে, অথবা পরিষ্কার হাত দিয়ে মিশিয়ে নিতে পারেন। যেভাবেই মেশান না কেন ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে, যাতে করে যে ফোমটা তৈরি করা হয় ওই ফোমটা যেন দেবে না যায়। অনেকেই পারফেক্ট ফোম তৈরি করেন ঠিকই, কিন্তু এই যে মেশানোর সময় মেশাতে পারেন না, ফোমটা তখন ফেনা ফেনা হয়ে বসে যায়। তাই একটু সাবধানে সময় নিয়ে আলতো হাতে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি এখানে স্প্যাচুলাটা দিয়ে ঠিক কিভাবে মিশিয়ে নিচ্ছি। আর ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গিয়েছে তাই আমি একটু ফাস্টে দিয়েছি, তবে মিশিয়ে নেওয়ার ক্ষেত্রে আরও ধীরে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। স্পঞ্জ কেকে তরল দুধ দেওয়ার আলাদা করে কোনো নিয়ম নেই। স্পঞ্জ কেক বেসটাতে তরল জিনিস যতটা অ্যাভয়েড করবেন ততই ভালো। আমি যেভাবে তৈরি করি, যদি আমার রেসিপি ফলো করেন হুবহু আমারটাই ফলো করবেন, আমার সাথে অন্যেরটা মিলাতে যাবেন না। যার রেসিপি ফলো করেন না কেন তারটাই শুধু ফলো করবেন। একজনের সাথে আরেকজনেরটা মিলাতে গেলেই তখনই আপনাদের কেকটা পারফেক্ট হবে না। মিশিয়ে নিতে নিতে আরও কিছু কথা বলি। কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে চিনিটা যেন ডিম বিট করার সময় ভালো মতো গলে যায়। অনেকেই করেন কি মোটা দানার চিনিটা ব্যবহার করেন,
মোটা দানার চিনিটা সহজে গলতে চায় না, তাই আমি আপনাদেরকে বলবো সাদা চিকন দানার চিনিটা ব্যবহার করবেন। আর যাদের চিনিটা একেবারেই গলতে চায় না তারা চিনিটা গুঁড়ো করে নিয়েও কিন্তু এর ভেতরে দিয়ে নিতে পারেন। মোট কথা হচ্ছে চিনিটা অবশ্যই গলতে হবে, তা না হলে কেকের উপরে ভেজা থাকবে, অনেক সময় কেকটা ফুলবে না, শক্ত হবে। তো যাই হোক, এখানে আমার ব্যাটারটা মিশিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি ওভেনটাকে প্রিহিট করতে দিব। টেম্পারেচার আমি 170-এ সেট করে দিলাম। এরপরে সিলেক্টরটা আপ ডাউন হিট অন থাকবে। এখন আমি টাইমটা সেট করে দিচ্ছি 10 মিনিট মতো। তো আমি 10 মিনিটের জন্য ওভেনটাকে প্রিহিট করে নিব। ওভেনটা এদিকে প্রিহিট হতে থাক আর ওইদিকে বাকি কাজগুলো আমি করে নিব। এখানে 8 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি আর 6 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি। মোল্ডের নিচে একটা কাগজ দিয়ে দিবেন, সাইডে তেল দেওয়ার প্রয়োজন নেই, এতে করে সাইড থেকে কেকটা চুপসে আসবে বেক হওয়ার পর। একটা কাঠি দিয়ে ভালো মতো ফ্ল্যাপ করে নিচ্ছি, এতে করে ভেতরে থাকা এয়ার বাবলস বের হয়ে যাবে আর কেকটা ওপর দিক দিয়ে বেক হওয়ার পর একদম সমান থাকবে। মোল্ড দুটোকে ভালো মতো ট্যাপ করে নেব, এরপর বেক করতে দিয়ে দিব। আর আমি নিচের তাকে রেখে কেকগুলোকে বেক করি সবসময়। স্পঞ্জ কেক নিচের তাকে রেখে বেক করলে ভালো হয়, নিচের তাকে রেখে বেক করবেন। টাইমটা আমি 35 মিনিটের জন্য সেট করে দিলাম। আপ ডাউন হিট অন থাকবে আর 170 ডিগ্রি তাপমাত্রায় বেক করে নিব। তবে আপনাদের ওভেনের পার্থক্য ভেদে তাপমাত্রা কম লাগতে পারে। তো আমার এখানে 35 মিনিটের মধ্যেই কেকগুলো পারফেক্টলি বেক হয়ে গিয়েছে। আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে ফুলেছে আর কেকের ওপরে সুন্দর একটা ইয়েলিশ টাইপের কালার এসেছে। কেকগুলো গরম থাকা অবস্থায় আমাদেরকে ঢেকে রাখতে হবে। তো কেক দুটোকেই আমি ঢেকে রেখে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মাশাআল্লাহ কেকগুলো কিন্তু 1%ও চুপসায়নি। গরম অবস্থায় যেমন ছিল ঠান্ডা হওয়ার পরও ঠিক তেমনই রয়েছে। এখন আমি আনমোল্ড করে নিচ্ছি, সাথে আপনাদেরকে স্লাইস করে দেখাবো। যারা নতুন আছেন তারা অনেকেই বলেন আপু স্লাইস করে দেখাবেন, সেজন্যই দেখাচ্ছি এই পার্টটা। যারা জানেন তারা এই অংশটা স্কিপ করতে পারেন। কেক কাটার ক্ষেত্রে ব্রেড নাইফ ইউজ করবেন। ব্রেড নাইফ দিয়ে চারদিক একটু করে ঘুরিয়ে নেবেন, তারপরে মিডিলে ব্রেড নাইফটা ঢুকিয়ে কেটে নেবেন, তাহলে সমান হবে কাটাটা। আর দেখুন মাশাআল্লাহ কেকগুলো কতটা সফট হয়েছে আর ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে। আমি যেভাবে দেখালাম ঠিক এভাবেই তৈরি করবেন, ইনশাআল্লাহ পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। তো চলুন এখন কেকগুলো একপাশে সরিয়ে রেখে দিলাম, হুইপ ক্রিমটা তৈরি করে নিব। তো আমি আপনাদেরকে আগেই বলেছি আমি যেভাবে কাজ করি ঠিক সেভাবেই আমি দেখাবো, পর্যায়ক্রমে দেখাচ্ছি একের পর এক। আমি ধাপে ধাপে কিভাবে কাজ করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আমি ট্রপিক্যাল ক্রিমটা ব্যবহার করি আর এটা একটা ফ্রোজেন ক্রিম। যেহেতু এখন অনেক গরম পড়েছে, ক্রিমটাকে আমি ডিপ ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম। ভালো মতো প্যাকেটটাকে ঝাঁকিয়ে নিচ্ছি। পুরোটা তরল করা যাবে না, কিছু বরফ আছে আবার কিছুটা তরল হয়েছে, এরকম অবস্থায় আমাদেরকে প্যাকেট থেকে ক্রিম বের করে নিতে হবে। আমি আপনাদেরকে বলি কিভাবে ক্রিম তৈরি করবেন, সেটা এই অংশটা একটু স্কিপ করবেন না। তো প্রথমে একটুখানি ক্রিম আমি ঢেলে নিচ্ছি 1 কাপ মতো, 1 কাপ থেকে একটুখানি বেশি হবে, 1 কাপ প্লাস 1/4 কাপ মতো। তো এইটা আমি বেজের কাজে ব্যবহার করব আর ডেকোরেশন করার ক্ষেত্রে পরে আমি ক্রিম তৈরি করব, সেটা কখন তৈরি করব পরে দেখাচ্ছি। বাকি ক্রিমটা এরকম একটা পরিষ্কার জারে ভরে নিলাম, এতে করে আমি যখন পরে ক্রিম নিব তখন আর অসুবিধা হবে না প্যাকেট খোলা মেলার। তো এভাবে আটকিয়ে এটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। প্যাকেটে স্ট্যাপলার মেরে আবার খোলা এটা খুবই ঝামেলা লাগে, তাই এভাবে করে কন্টেনারে রেখে দিবেন, তাহলে আর ঝামেলা লাগবে না। আমি ক্রিমের মধ্যে কোনো গুঁড়ো দুধ বা চকলেট কোনো কিছুই ব্যবহার করব না, নর্মালি শুধুমাত্র ক্রিমটাকে বিট করে নিব। কেননা গুঁড়ো দুধ বা চকলেট যেটাই দেন না কেন এই ক্রিমটা অন্তত ঠিক করা যায় না, যেভাবেই করেন না কেন বেশিক্ষণ স্টেবল করে না। এই ক্রিমের একটাই উপায়, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট তৈরি করে ইনস্ট্যান্ট ব্যবহার করা। অন্যান্য ক্রিমের কথা বলছি না, ভিভোরেড বা এভার হুইপটের কথা বলছি না। এই ক্রিমটা ইদানিং এত বেশি ঝামেলা করছে, অনেক এক্সপেরিমেন্ট করেছি, হোয়াইট চকলেট মিশিয়েও দেখেছি, কোনো কাজ হয় না, একটু পরে এমনি নরম হয়ে যায়। শুধুমাত্র এই পদ্ধতিতে করলেই কোনো সমস্যা হয় না। তো 1 কাপ প্লাস 1/4 কাপ যে ক্রিমটা নিয়েছিলাম ওইটা একটা বরফের প্লেটের উপরে নিলাম। একটা প্লেটে পানি দিয়ে আমি বরফ বানিয়ে রেখেছিলাম আগের দিন রাতে, সেইটাই বের করে নিয়ে তার উপর ক্রিমের বাটিটি বসিয়ে বিট করছি, এতে করে নিচ থেকে ঠান্ডা একটা তাপ পাবে আর ক্রিমটা সহজেই স্টিফ হয়ে যাবে। আজকের কেকটা যেহেতু 2 পাউন্ডের হবে, এই কেকটা কভার থেকে শুরু করে ডেকোরেশন পর্যন্ত আমি 1.25 কাপ মতো ক্রিম ব্যবহার করেছি। তো প্রথমে আমি বললাম যে 1 কাপ প্লাস 1/4 কাপ অর্থাৎ 1.25 কাপ মতো ক্রিম বিট করে নিচ্ছি। এইটা সম্পূর্ণটা
কেকটা ফ্রস্টিং করব এবং কভার করব। আর ডেকোরেশনের ক্রিমটা সম্পূর্ণই আলাদা, ওইটা একেবারেই শেষে তৈরি করব, একদম ডেকোরেশনের আগে। এখন তৈরি করব না, তাহলে ক্রিমটা গলে যাবে, যতই ফ্রিজে রাখেন না কেন তাও পানি ছাড়বেই এই ক্রিমটা। তো যাই হোক, এটাকে বিট করে নিয়েছি। আমার এখানে 6 মিনিট মতো সময় লেগেছে ক্রিমটা হতে। বিটার স্পিডটা হাইয়ে রেখে বিট করে নিতে হবে, একদম হাই স্পিডে 6 মিনিট মতো বিট করে নিয়েছি। ক্রিমটা একদম স্টিফ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন বিটারের কাঁটায় ভাজে ভাজে লেগে আছে ক্রিমটা। তখনই বুঝে নিতে হবে ক্রিমটা পারফেক্ট স্টিফ হয়েছে। আর আপনারা বিট করার সময়ও দেখতে পারবেন ঘন ঘন ভাজের সৃষ্টি হবে। আবার স্প্যাচুলা দিয়ে তুললেও আপনারা বুঝতে পারবেন যে ক্রিমটা স্টিফ হয়েছে কিনা। তো এখন আমি স্প্যাচুলা দিয়ে তুলে দেখাচ্ছি। দেখুন ক্রিমটা কিন্তু খুবই সুন্দর স্টিফ হয়েছে। কিন্তু এটা বেশি না, আধা ঘন্টা মতো রেখে দিলেই অটোমেটিক নরম হতে থাকবে, কালার না মেশালেও নরম হতে থাকবে। নর্মাল ফ্রিজে রাখলে আবার দেখা যায় যে ফাটা ফাটা হয়ে যায়, তো সেক্ষেত্রে আরেক সমস্যা। সেজন্য আমি যে দেখুন এখন ইনস্ট্যান্ট কালার মিশিয়ে এই ক্রিমটা একটু ফ্রিজে রেখে দিব, আর বাকি হুইপ ক্রিমটা আমি কেকের ভেতরে দিয়ে নিব। এই ক্রিমে আমি রেডম্যানের রোজ পিঙ্ক কালার সামান্য একটু দিয়ে দিচ্ছি, কেক বেইজের কালার হবে এটা। তো এই ক্রিমটা মিশিয়ে নিয়ে আমি নর্মাল ফ্রিজে একটু রেখে দিব, অর্থাৎ কেকটাকে ফ্রস্টিং করা পর্যন্ত এটা একটু ফ্রিজে রাখবো, কেননা বাইরে যে গরম, তার উপরে আমি বারান্দায় দাঁড়িয়ে কাজ করছি, দেখতে পাচ্ছেন কতটা রোদ এখানে। তো এই জন্য আমি ফ্রিজে রেখে দিব, বাইরে রাখা যাবে না, তাহলে নরম হয়ে যাবে। ফ্রিজে থাকলে তাও ঠান্ডা পেয়ে ক্রিমটা অনেকটাই স্টিফ থাকবে। তো আপনারা চাইলে যদি এই ক্রিমটা দিয়ে ফুল তৈরি করতে চান, সাথে সাথেই তৈরি করবেন, গোলাপ ফুল হোক বা যে কোনো ফুলই তৈরি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি আগেই বললাম ক্রিম তৈরি করে সাথে সাথেই কালার মিশিয়ে যদি কাজ করেন তাহলে একটুও গলে যাবে না, দেরি করলেই গলে যাওয়া শুরু করে দেয়। শুধুমাত্র এই ট্রপিক্যাল ক্রিম, আমার অন্য ক্রিমের কথা বলছি না। তো এখন এটা আমি ফ্রিজে রেখে দিলাম, আর এখন ডেকোরেশন করে নিব কেকগুলোকে। এই যে ক্রিমটা বেঁচে গিয়েছিল আগের দিন, ওইটা আমি কেকের ভেতরের লেয়ারে দিয়ে দিব। অনেকেই বলেন বেঁচে গেলে কি করেন, তো খুব একটা বেশি বেঁচে যায় না, কারণ মেপে মেপে কাজ করি, তার জন্য খুব একটা বেশি বাঁচে না। তো একটা লেয়ার দিয়ে খুব ভালো মতো সুগার সিরাপ দিয়ে নিব। 2/3 কাপ পানির সাথে আমি প্রায় 1/4 কাপ পরিমাণ চিনি মিলিয়ে এই সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি, অর্থাৎ মিষ্টি একটা সিরাপ বানিয়ে নেবেন। ব্রাশের সাহায্যে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে প্রত্যেকটা জায়গায় সমানভাবে পড়বে। তো যে ক্রিমটা বেঁচে গিয়েছিল ওইটা দিয়ে দিলাম। এর সাথে এখন যে ক্রিমটা তৈরি করে রেখেছি ওইটা দিয়ে কেকটাকে কভার করে নিব। আর ক্রিমটা দেখুন গলেনি, এখানে কত সুন্দর স্টিফ রয়েছে, শুধুমাত্র সাথে সাথে কাজ করার জন্য। আর ধাপে ধাপে কাজগুলো করবেন, যেমন কেক তৈরি করতে দিলেন ওভেনে বা চুলায়, তারপরে আপনারা করলেন কি ক্রিমটা তৈরি করে রেখে দিলেন, তো এটা করা যাবে না। আমি যেভাবে দেখালাম আজকে প্রত্যেকটা ধাপে ধাপে ঠিক এভাবে করবেন, ইনশাআল্লাহ পারফেক্ট হবে আর গলবে না। তো এই কেকটাকে অল্প ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে নিলে কেকে যখন আমরা ফাইনাল ক্রিমটা দিব তখন গুঁড়িগুলো উঠবে না, অর্থাৎ কেকের যে গুঁড়ি থাকে সেগুলো উঠবে না, সুন্দর ফিনিশিং দিয়ে নেওয়া যাবে। এই কেকটাকে এক পাশে সরিয়ে রেখে দিলাম, ফ্রিজে রাখিনি, এমনি একটা সাইডে সরিয়ে রেখে এই কেকটাকেও আমি ক্রিম দিয়ে ফ্রস্টিং করে নিচ্ছি। এই কেকটাকে ক্রাম কোট করা হয়ে গেলে আমি যে ক্রিমটাতে কালার মিশিয়ে ফ্রিজে রেখেছিলাম সেটা এখন বের করে নিয়ে আসবো, কেননা বেশি দেরি করলে ফ্রিজে রাখার ফলে কেকটার মধ্যে ফাটা ফাটা হয়ে যাবে, স্মুথ যে টেক্সচার সেটা নষ্ট হয়ে যাবে। পাইপিং ব্যাগে করে আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি এবং প্যালেট নাইফের সাহায্যে ফিনিশিংটা দিয়ে নিব। তো প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং দেওয়ার সময় অবশ্যই প্যালেট নাইফে যে বাড়তি ক্রিমটা থাকবে সেটা মুছে নিতে হবে। এখন একটা স্ক্র্যাপারের সাহায্যে আমি সাইডটা ফিনিশিং দিয়ে নিব ভালোভাবে। তো অফ স্ক্রিনে আমি দ্বিতীয় কেকটাকেও ফিনিশিং দিয়ে নিয়েছি। এখন এই দুটা কেক আমি ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। কেক দুটোকে আধা ঘন্টা মতো ফ্রিজে রেখে দেওয়ার পর আমি আবারও ক্রিম তৈরি করতে আসলাম, আর কেক দুটো কিন্তু এখনও ফ্রিজেই আছে। তো ক্রিম তৈরি করে নিব। এখন হাফ কাপ ক্রিম তৈরি করব, এটা সম্পূর্ণ ডেকোরেশনের জন্য। ডেকোরেশনের ক্রিমটা তো দেখতেই পাচ্ছেন, আমি একেবারে ডেকোরেশনের আগে তৈরি করে নিচ্ছি, তাহলে কোনো ঝামেলা হবে না। সেম প্রসেস, বরফের বাটির উপরে ক্রিমের বাটি বসিয়ে বিট করে নিতে হবে হাই স্পিডে, তাহলে ক্রিমটা সুন্দর মতো স্টিফ হয়ে যাবে। আর দেখুন মাশাআল্লাহ ক্রিমটা কতটা স্টিফ হয়েছে। এখন আমি বড় কেকটার উপর ছোট কেকটা বসিয়ে দিব, আর
প্যালেট নাইফ আর ব্রেড নাইফের সাহায্যে সাবধানে আলতো হাতে বসিয়ে দিতে হবে। এখন আমি কেকের সাইডে বর্ডার দিয়ে নিব। বর্ডার দেওয়ার জন্য এখানে ছোট সাইজের একটা স্টার নজেল ব্যবহার করছি। এর আগের ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন আমি যেন নেক্সট ভিডিওতে এই নজেলটা দেখাই। তো দেখুন এই যে ছোট সাইজের একটা স্টার নজেল, এটা দিয়ে খুবই সুন্দর একটা বর্ডার দেওয়া যায়। কেক বেজের যে কালারটা ঠিক সেই কালারের ক্রিম দিয়ে আমি বর্ডারটা দিয়ে নিচ্ছি। বর্ডারটা দিলে দেখতেও সুন্দর লাগে, আর যদি অসমান কোনো অংশ থাকে সেইটা ঢেকে যায়, কিছুই বোঝা যায় না। নিচেও সেমভাবে বর্ডারটা দিয়ে নিব। দেখুন বর্ডারটা দেওয়ার পর কেকটা কতটা হাইলাইট লাগছে, দেখতে অনেক ভালো লাগছে। তো এখন আমি ফুল তৈরি করার জন্য কিছু ক্রিমে একটু বেশি করে গোলাপি কালারটা দিলাম, কেননা এটা ডিপ কালারের ফুল হবে। আর কালারটা মিশিয়ে দেরি করা যাবে না, সাথে সাথেই আমি ফুলটা তৈরি করে নিব। যদি দেখেন কালার মেশানোর পর একটু নরম হয়ে গিয়েছে, তাহলে এটা নর্মাল ফ্রিজে 10 মিনিট মতো রেখে সেট করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। ফুল তৈরি করার জন্য 127 নাম্বার রোজ নজেলটা আমি ব্যবহার করছি। আর পাইপিং ব্যাগে খুব বেশি ক্রিম নেওয়া যাবে না, এতে করে হাতের গরমে কাজ করতে করতে ক্রিম গলে যায়। গোলাপ ফুল তৈরি করার ক্ষেত্রে এই কথাটা আমি বলছি, অল্প করে ক্রিম নিয়ে ফুল তৈরি করবেন, এতে করে হাতের গরমে ক্রিমটা সহজে গলবে না। তো ফুলটা এখানে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি একটা কাঁটা চামচের সাহায্যে কেকের উপরে বসিয়ে দিচ্ছি। তো এভাবে আমি 3টা গোলাপ ফুল তৈরি করে নিব। দেখুন ফুলগুলো কিন্তু সহজেই তৈরি করা যাচ্ছে, এখানে ক্রিমটা গলে যায়নি, শুধুমাত্র ইনস্ট্যান্ট ব্যবহার করার জন্য। তো কেকের উপরে এই ফুলটা বসিয়ে দিচ্ছি। আরেকটা গোলাপ ফুল তৈরি করে আমি কেকের নিচে বসিয়ে দিয়েছিলাম, তবে সেটা দেখতে ভালো লাগছিল না স্পেস কম থাকার কারণে। পরে সেই ফুলটা আমি তুলে রেখে দিয়েছিলাম। তো এই যে ফুলটা বসানোর পর আসলে স্পেসটা কম থাকার কারণে ফুলটার শেপটা নষ্ট হয়ে গিয়েছিল, যার জন্য ওইটা তুলে ওখানে অন্য ফুল দিয়েছিলাম। এখন অল্প ব্লু কালার দিয়ে নিচ্ছি, একদম ডিপ ব্লু করব না, হালকা আকাশি টাইপের একটা কালার হবে এখানে, হালকা না একটু হালকার থেকে বেশি কালার। তো যাই হোক এটা দিয়ে ফুল তৈরি করে নিব। সেম নজেল দিয়েই 127 নাম্বার নজেল দিয়ে আমি এই ফুলটা তৈরি করে নিচ্ছি। আর সাথে সাথে ব্যবহার করার জন্য দেখুন এই ক্রিমটাও কিন্তু গলেনি কালার মেশানোর পর। যদি গলে যায় আবারও বলছি, তাহলে অবশ্যই ক্রিমটা একটু নর্মাল ফ্রিজে 10 মিনিট বা 15 মিনিট রেখে সেট করে নেবেন, তারপরে ফুল তৈরি করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এই কালারের ক্রিম দিয়ে আমি 4টা গোলাপ তৈরি করে নিচ্ছি। সবগুলো গোলাপ তৈরি করা দেখালাম না, এমনি থেকে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। গোলাপ ফুল বসানো শেষ। এখন আমি 124 নাম্বার রোজ নজেলটা দিয়ে এরকম চেরি ব্লসম ফুল তৈরি করে নিচ্ছি। উপরে আমি সরাসরি কেকের উপরেই ফুলগুলো তৈরি করে নিচ্ছি। এরপর রোজ নেইলের উপর কয়েকটা চেরি ব্লসম ফুল তৈরি করে নিয়ে নিচের সাইডটাতে দিয়ে নিব। এখন আমি লিফ নজেলের সাহায্যে পাতা তৈরি করে নিচ্ছি। আর এই কালার মেশানোটা আর দেখালাম না, শুধুমাত্র সবুজ কালার মিশিয়েই এই ডিপ সবুজ কালারটা এসেছে। এখানে রেডম্যানের আমি গ্রিন কালারটা দিয়ে এই কালারটা এনেছি। পাতাগুলো তৈরি করা হয়ে গেলে সাদা ফুলগুলোর মাঝখানে সবুজ কালারের ক্রিম দিয়ে এরকম রেণু দিয়ে নিব, এতে করে ফুলগুলো হাইলাইট লাগবে দেখতে। এরপর কয়েকটা ডাল এঁকে দিলেই কেকটা ডেকোরেশন করে নেওয়া প্রায় কমপ্লিট। ওপরে কিছু সুগার বল দিয়ে নিব। কেক তৈরিতে যত ধরনের খুঁটিনাটি টিপস থাকে সব টিপস দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওতে। তারপরেও আপনাদের মনে কোনো ধরনের কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এখন চলুন দেখে নেওয়া যাক এই কেকটার ওজন কতটুকু হয়েছে। প্রথমে আমি সেম একটা বোর্ডের ওজনটা মেপে নিচ্ছি। এরপর বোর্ড সহ কেকটার ওজন আপনাদেরকে দেখিয়ে দিব। এই বোর্ডের ওজন এসেছে 149 গ্রাম, আর বোর্ড সহ কেকটার ওজন এসেছে 1202 গ্রাম। তাহলে 1202 থেকে 149 বাদ দিলে কেকটার ওজন দাঁড়ায় 1053 গ্রাম। তার মানে কেকটা 2 পাউন্ডের থেকে একটু বেশি হয়েছে। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন। বেকিং রিলেটেড কোনো ধরনের কোশ্চেন থাকলে তাও করতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কথা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।